1550 সালে হবিগঞ্জের লস্করপুর জন্মস্থান। তাহলে যদিও আবার বলছি, মধ্যযুগের কবিদের জন্ম নিয়ে কিছুটা বিভ্রান্তি, কিছুটা দ্বিমত আছে, কিন্তু যেটা আমরা বেশি প্রসিদ্ধ মত বা বেশি স্বীকৃত মত সেই সালটি বলছি। তাহলে সৈয়দ সুলতানের জন্ম কত সালে? 1550 সালে। 1550 সালে কোথায় জন্মেছেন? হবিগঞ্জের লস্করপুর। হবিগঞ্জ জেলার কি? লস্করপুর। তবে একটু দ্বিমত আছে, চট্টগ্রামের পটিয়ায় যদি এটি না থাকে, হবিগঞ্জের লস্করপুর না থাকে, তাহলে চট্টগ্রামের কি? পটিয়া। পটিয়া। হবিগঞ্জ থাকলে চট্টগ্রাম দেওয়া যাবে না, ঠিক আছে। সৈয়দ সুলতান মধ্যযুগের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি, যার জন্ম হচ্ছে হবিগঞ্জের লস্করপুর। এটি মূল উত্তর, তবে এটি না থাকলে বিকল্পে আমরা উত্তর দিতে পারবো চট্টগ্রামের কি? পটিয়া। প্রীতমশীল স্যার আমাদের বাড়ির পাশের গ্রাম, ঠিক আছে প্রীতম, একদিন যাব, তোমাদের বাড়িও দেখে আসবো, সৈয়দ সুলতানের বাড়িও দেখে আসবো, তাই না? হ্যাঁ ঠিক আছে প্রীতম, অগ্রিম আমন্ত্রণ গ্রহণ করে নিলাম। সৈয়দ সুলতান মূলত ইসলামী ভাবধারার লেখক। অন্য লেখকরাও মুসলিম লেখক, কিন্তু মুসলিম লেখক হয়েও তারা কিন্তু অনেকটাই কি? উদারপন্থী লেখক ছিলেন। কিন্তু সৈয়দ সুলতান একেবারে পুরোপুরি কি? ইসলামী ভাবধারার লেখক। এবং সৈয়দ সুলতানের কাব্যের বিষয়বস্তু ইসলামী ইতিহাস, ঐতিহ্য, এবং যারা ইসলামের যারা কি মহান নবী আর কি, নবী, ইসলামের যারা মহামানব তাদের জীবনী, ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং নবীদের জীবনী। সৈয়দ সুলতানের সাহিত্যের বা কাব্যের বিষয়বস্তু কি? ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং নবীদের জীবনী। সৈয়দ সুলতানের সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম খুবই গুরুত্বপূর্ণ, নবী বংশ। খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যেটি বিভিন্ন পরীক্ষায় আসবে। নবী বংশ কার লেখা? নবী বংশের রচয়িতাকে? আমাদের মুসলমানদের যে বিভিন্ন নবী রাসূল, তাদের যে বংশধর বা ধারাবাহিকতা, এগুলো নিয়েই সৈয়দ সুলতানের লেখা নবী বংশ। সৈয়দ সুলতানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? নবী বংশ। অন্যান্য আরো গ্রন্থের মধ্যে আছে কি? রসুল বিজয়, সবই মিরাজ, সবই মিরাজ, উফাতে রসুল। নবী বংশ, রসুল বিজয়, সবই মিরাজ, উফাতে রসুল। এগুলি সৈয়দ সুলতান রচিত কি? বিখ্যাত গ্রন্থ। জয়কুম রাজার লড়াই, জয়কুম রাজার লড়াই, গ্রন্থগুলির নাম একটু লিখে নেন, বা লিখে নিতেই হবে তাও না, বিভিন্ন বই পুস্তকে পাবেন, অগামগা জগা বইও পাবেন, সমস্যা নাই। জি, সব রকম বইয়ে দেওয়া আছে, তথ্যের কোনো সমস্যা নেই, সমস্যা হলো ব্যাখ্যার বিশ্লেষণের। জি, তাহলে সৈয়দ সুলতান শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? নবী বংশ। অন্যান্য গ্রন্থ কি কি? রসুল বিজয়, সবই মিরাজ, উফাতে রসুল, জয়কুম রাজার লড়াই। জি, 1648 সালে কবি মারা যান। মৃত্যু কত সালে? 1648। সৈয়দ সুলতানের মৃত্যু 1648 সালে। তিনি মূলত সপ্তদশ শতকের কবি। কোন শতকের? সপ্তদশ শতকের কবি। যদিও ষোড়শ শতকেও তার কিছুটা অস্তিত্ব আছে, কিন্তু মূলত তিনি সপ্তদশ শতক বা 17 শতকের কবি। আরেকজন বিখ্যাত কবি, মধ্যযুগের মুসলিম কবি আব্দুল হাকিম। মধ্যযুগের অত্যন্ত জনপ্রিয় একজন মুসলিম কবি, জনপ্রিয় আব্দুল হাকিম। জন্ম কত সালে? 1620 সালে সন্দ্বীপের
সুধারামের ভুলুয়া গ্রাম। সতেরো শতকের কবি সৈয়দ সুলতান কত শতকের কবি? 17 শতক বা সপ্তদশ শতকের কবি সৈয়দ সুলতান 1620 সালে সন্দ্বীপের সুধারামের ভুলুয়া গ্রামে জন্মেছেন আর 1690 সালে মৃত্যু। জন্ম 1620 আর মৃত্যু 1690। আব্দুল হাকিমের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? নূরনামা। আব্দুল হাকিমের শ্রেষ্ঠ কাব্য, সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম কি? নূরনামা। নূরনামা। অন্যান্য কাব্যের মধ্যে আছে শহরনামা, সারি, মোকামভেদ, লালমতি, সয়ফুল মুলুক। নূরনামা, শহরনামা, নসিহতনামা। জ্ঞান চৌতিশা। আমি জানি না এত নিচে দেখতে পাচ্ছ কিনা। অন্যরকম মানে কেমন লাগছে বাবা? নাজনীন, নাহার, অ্যানি, স্যারকে আজকে অন্যরকম লাগছে। অন্যরকম মানে কি, পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, আব্দুল হাকিমের সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম হচ্ছে নূরনামা। অন্যান্য কাব্যের নাম শহরনামা, নসিহতনামা, ইবলিসনামা। কারবালা, সারি, মোকামভেদ। আর কয়েকটি বিখ্যাত কিছু লেখক, আমাদের বিখ্যাত কোনো লেখক নয়, আমরা মোটামুটি বিখ্যাত লেখকগুলো পড়ে ফেলেছি। এর বাইরে একজন ছোটখাটো লেখকের দু একটি করে বিখ্যাত গ্রন্থ আমরা একটু আপনাদের পড়ে শোনাবো, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি কয়েকটি গ্রন্থের নাম। অর্থাৎ আমরা যে বিখ্যাত কাব্য লেখকদেরকে পড়লাম, আলাউল পড়লাম, দৌলত কাজী পড়লাম, ফকির গরিবুল্লাহ পড়লাম, তাই না, আব্দুল হাকিম পড়লাম, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আব্দুল হাকিম থেকে একটি তথ্য বলে নেই, ভুলে যাচ্ছি, মানে মাথাটা ভালো মতো কাজ করছে না। আব্দুল হাকিমের নূরনামা কাব্যের একটি বিখ্যাত কবিতা আছে, বঙ্গবাণী। এই কবিতাটি একটু মনে রাখবেন। আব্দুল হাকিমের শ্রেষ্ঠ কাব্য নূরনামা, আর এই শ্রেষ্ঠ কাব্য নূরনামা কাব্যের একটি বিখ্যাত কবিতা আছে বঙ্গবাণী, এবং সেই কবিতার বিখ্যাত 2-4টি লাইন আছে যেগুলো অনেক সময় পরীক্ষায় কি আসবে। তার মধ্যে 2টি লাইন আপনারা সবাই জানেন, তবু আমি লিখে দিচ্ছি যারা জানেন না। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।
যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়াই, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। আব্দুল হাকিমের খুবই বিখ্যাত কবিতার লাইন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে নজওয়াই, মনে নজওয়াই, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ নেই, গরমে অস্থির হয়ে যাচ্ছি, লাইট নাই, বিদ্যুৎ নাই, তাই না? সবকিছু একসাথে। একটু রুমালটা একটু রুমাল। এই লাইনটা অনেক সময় আসবে যে পংক্তির রচয়িতা কে, আসতে পারে যে পংক্তির রচয়িতা কে, ঠিক আছে? লাইন রচয়িতা কে, কোন কাব্যের, কোন কবিতার। তো এই পংক্তিগুলি কার যদি বলে কার, তাহলে বলবেন আব্দুল হাকিমের। কোন কবিতার, তাহলে বলবেন কি বঙ্গবাণী কবিতার। আর কোন কাব্যের, তাহলে বলবেন। তাহলে আমরা বিখ্যাত যে লেখকগুলি তাদের সম্পর্কে মোটামুটি পড়েছি, কিন্তু কিছু কিছু কম বিখ্যাত মুসলিম লেখক আছে যাদের দুই একটি গ্রন্থ কখনো কখনো দরকার হয়। তো সেই গ্রন্থগুলির নাম আমি একটু লিখে দিচ্ছি। যেমন একটি গ্রন্থের নাম হচ্ছে মধুমালতী। মধুমালতী একটি রোমান্টিক প্রেম কাহিনী, মোহাম্মদ কবির। মোহাম্মদ কবির মধ্যযুগের একজন মুসলিম লেখক, তার একটি গ্রন্থ বিখ্যাত হয়েছিল মধুমালতী। তাহলে মধুমালতী গ্রন্থের লেখককে মোহাম্মদ কবির। মোহাম্মদ কবির রচিত গ্রন্থ কোনটি? মধুমালতী, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন একটি গ্রন্থের নাম হচ্ছে গুলে বকাউলি। গুলে বকাউলি, নওয়াজিশ খান। গুলে বকাউলি নামে একটি গ্রন্থ, লেখককে নওয়াজিশ খান। নওয়াজিশ খানের গুলে বকাউলি। মুকতুল হোসেন, একটি গ্রন্থের নাম কি? মুকতুল হোসেন। মোহাম্মদ খান, মোহাম্মদ খান রচিত গ্রন্থের নাম কি? মুকতুল হোসেন। জেবল মুলক শামারুখ একটি গ্রন্থ, জেবল মুলক শামারুখ, সৈয়দ মোহাম্মদ। তো একটু কম গুরুত্বপূর্ণ হলে গ্রন্থগুলির নামগুলো একটু মনে রাখবেন। অনেক সময় যদি একটু দিয়েই দেয় যেই বসে, তাহলে মধুমালতীর রচয়িতাকে মোহাম্মদ কবির, গুলে বকাউলির রচয়িতা নওয়াজিশ খান, মুকতুল হোসেনের রচয়িতা মোহাম্মদ খান, জেবল মুলক শামারুখ এই গ্রন্থের রচয়িতা সৈয়দ মোহাম্মদ। এরা হচ্ছে মধ্যযুগের কিছু অপ্রধান মুসলিম কবি, অপ্রধান কিছু কি মুসলিম কবি। জি, আরেকজনের কথা একটু বলে থামবো, তার নাম হচ্ছে কুরেশি মাগন ঠাকুর। কুরেশি মাগন ঠাকুরের গ্রন্থের নাম চন্দ্রাবতী। চন্দ্রাবতী কাব্যটির রচয়িতাকে কুরেশি মাগন ঠাকুর। বিশেষ রিটেন পরীক্ষায় কিন্তু আসবে যে কুরেশি মাগন ঠাকুরের পরিচয় দাও, বাংলা সাহিত্যে কুরেশি মাগন ঠাকুরের অবদান আলোচনা করো। তাহলে কি কুরেশি মাগন ঠাকুরের চন্দ্রাবতী এটুকু বললেই শেষ হয়ে যাবে? না, লিখিত পরীক্ষা যারা দিবেন তারা জেনে রাখেন যে চন্দ্রাবতী কুরেশি মাগন ঠাকুর রচিত একটি কাব্য, কিন্তু এটি তার অন্যতম কীর্তি নয়। তিনি যেমন লেখক, যেমন লিখেছেন, ঠিক তেমনি আবার অন্যদের লিখতে কি করেছেন, উৎসাহ দিয়েছেন, এটি তার অবদান।
একদিকে তিনি লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, আরেকদিকে অন্যদেরকে দিয়ে লিখিয়ে, তাই না, আলাওলকে যে বিখ্যাত কাব্য পদ্মাবতী, এই কাব্যটি লিখতে আদেশ দিয়েছিলেন কে? এই কুরেশি মাগন ঠাকুর, আলাওলের পৃষ্ঠপোষক বলা হয় যাকে। তো কুরেশি মাগন ঠাকুর আরাকান রাজসভার রাজ আমাত্য বা সেনাপ্রধান ছিলেন। তো তিনি এই কুরাইশ বংশের, কেউ কেউ মনে করলেন তার নাম আসলে কি মাগন, মাগন, প্রকৃত নাম মাগন। ঠাকুর আসলে উপাধি, হিন্দু না কিন্তু মুসলমান। মজার বিষয়, স্যার তো বিভ্রান্তি আবার, আসলে তার নাম ছিল কুরেশি মাগন। কুরেশি এবং কুরাইশ বংশের বলে কেউ কেউ মনে করেন, এটা নিয়ে দ্বিমত আছে, বিভ্রান্তি আছে। জি, কুরাইশ বংশ তার, তো কেউ কেউ মনে করেন মাগন ছিলেন কুরাইশ বংশের বলে তার নামের সাথে উপাধি কি কুরেশি মাগন। ঠাকুর আবার কেন? এই ব্যাটা কি অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু? না, আসলে আরাকান রাজসভার যারা পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, উচ্চ পদস্থ ব্যক্তি, তাদের উপাধি ছিল কি ঠাকুর। ঠাকুর আসলে নামের ঠাকুর নয়, কি সম্ভ্রান্ত ব্যক্তি অর্থে, বিখ্যাত অর্থে। আরাকান রাজসভার যারা জ্ঞানী গুণী পণ্ডিত বিদ্বান তথা সম্ভ্রান্ত রাজসভার উচ্চ পদস্থ কর্মচারী বা কর্মকর্তা, এদেরকে কি বলা হতো? ঠাকুর উপাধি দেওয়া হতো। ফলে কুরেশি মাগন ঠাকুর, কারণ ঠাকুর নাম দেখে ধরে নেবেন যে নিশ্চিত হিন্দু। কুরেশি মাগন কোন ধর্মের? তাহলে কোনো সন্দেহ আছে আপনার যে হিন্দু নিশ্চয়? হ্যাঁ জি, হিন্দু না, কি মুসলমান। তার নাম কুরেশি মাগন। কুরেশি মাগন ঠাকুর হচ্ছে ওই পদবীর উপাধি, আর যে পদবীটা ছিল রাজবংশের সেটি। তো কুরেশি মাগন লিখিয়েছেন, অন্যদেরকে দিয়ে উৎসাহ দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, বাংলা সাহিত্যের বিকাশের জন্য ভূমিকা রেখেছেন, উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে, আর্থিক সাহায্য দিয়ে। পাশাপাশি তিনি নিজেও আবার কি সাহিত্য রচনা করেছেন। তার লেখা সাহিত্যের নাম হচ্ছে চন্দ্রাবতী। তো আমরা মধ্যযুগের মুসলিম সাহিত্য নিয়ে অনেক কথা বলেছি। ইনশাল্লাহ আশা করছি যা যা বলেছি সেই কথাগুলির মধ্যে থেকেই আপনারা প্রশ্ন পরীক্ষা এলে পাবেন। তারপরে মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে যদি কোনো প্রশ্ন থাকে, কারেন্ট কোনো কোর্স তো নাই মনে হয়, বুঝি না আপনারা কে যে কি বলতেছেন আল্লাহ জানে। আচ্ছা, আমরা এখন যাব, আচ্ছা আপনাদের মধ্যযুগের মুসলিম সাহিত্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু করবেন। যে মধ্যযুগের মুসলিম সাহিত্য নিয়ে যদি কোনো স্পেশাল বা বিশেষ কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে দয়া করে একটু করে ফেলবেন। আমি তাহলে পরের সাহিত্যে যাব, ময়মনসিংহ গীতিকা। আচ্ছা, ময়মনসিংহ গীতিকাটা আজকে না পড়াই, এটি অনেক একটা বিষয়, আমি থাকে একটা ছোটখাটো বিষয় পড়াই। লেখেন হচ্ছে কবি গান। ময়মনসিংহ গীতিকা আরেকদিন পড়াবো, আজকে যেহেতু মনটা ভালো নেই, গীতিকা পড়াতে গেলে মজা পাবো না, ভালো লাগবে না। জি, পুঁথি সাহিত্যকে মুসলিম সাহিত্যের বিষয়। জি, পুঁথি সাহিত্য মুসলিম সাহিত্যের বিষয়। আমরা তো বলেছি ফকির গরিবুল্লাহ পুঁথি সাহিত্যের জনক, তাহলে মুসলিম সাহিত্যের বিষয় কিনা সেটা আপনি বুঝতে পারছেন না? বলেন, জান্নাতুল ফেরদৌস মৌ, আমরা বলেছি না যে ফকির গরিবুল্লাহ পুঁথি সাহিত্যের জনক, মুসলমানদের হাতে পুঁথি সাহিত্যের সৃষ্টি, তাহলে পুঁথি সাহিত্য মুসলমানদের বিষয় কিনা এটা তো আপনার ওখানে বুঝে নেওয়া উচিত ছিল। জি না, আজ আর ক্লাস নিয়েন না, না একটু নিব, কিছুক্ষণ নিব বাবা, হ্যাঁ অল্প একটু, আর আধা ঘন্টা নিব। জি, শায়ের কারা আসছি ভাই, শায়ের কারা, রুনা বাক্তা। জি, শায়েরে তো যাচ্ছি, শায়েরে এখনো যায়নি। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি আপনার কোনো প্রশ্ন নাই, আমি একটু যাচ্ছি। তাহলে কবি গান, জি আমি একটু ক্লাস নেবো, 5-10 মিনিট ক্লাস নেবো, ছোটখাটো দু একটা টপিক একটু বলে শেষ করবো। জি, দেখেন কবি গান মধ্যযুগের একটি বিখ্যাত সাহিত্য হচ্ছে কবি গান। মধ্যযুগের একটি বিখ্যাত সাহিত্য কবি গান। কবি গানের যারা রচয়িতা তাদেরকে বলা হয় কবিওয়ালা। কবি গানের রচয়িতাদেরকে কি বলা হয়? কবি গানের রচয়িতাদেরকে বলা হয় কবিওয়ালা। কবিওয়ালা বাংলা সাহিত্যের আদি কবিওয়ালা বা প্রথম কবিওয়ালার নাম কি? গুজলা গুই।
বাংলা সাহিত্যের আদি কবিওয়ালা বা প্রথম কবিওয়ালার নাম হচ্ছে গজলাগুই। তাহলে কবিগানের জনককে গজলাগুই, তিনি আদি, তিনি প্রথম এবং তিনি আবার কি জনক। গজলাগুই কোথাকার মানুষ? পর্তুগিজ। বাংলা সাহিত্যে পর্তুগিজদের অবদান আলোচনা করো, পরীক্ষায় প্রশ্ন হয় রিটেনের। বাংলা সাহিত্যে পর্তুগিজদের অবদান, ওই যে উইলিয়াম কেরি পর্তুগিজ, এই যে আমাদের গজলাগুই পর্তুগিজ, অ্যান্টনি ফিরিঙ্গি পর্তুগিজ, বাংলা ব্যাকরণের প্রথম রচয়িতা মানুয়েল দা আসুনসাও পর্তুগিজ। তাহলে বাংলা সাহিত্যে পর্তুগিজদের অবদান আলোচনা করে। রিটেনে যদি আসে তাহলে উইলিয়াম কেরি নিয়ে লিখতে হবে, গজলাগুইকে নিয়ে লিখতে হবে, অ্যান্টনি ফিরিঙ্গি নিয়ে লিখতে হবে, ঠিক আছে। তারপরে মানুয়েল দা আসুনসাওয়ের কথা বলতে হবে। বাংলা সাহিত্যে পর্তুগিজদের অবদান। আর প্রিলিমিনারির জন্য আমরা বলছি কবিগানের জনককে গজলাগুই। গজলাগুই কোথাকার মানুষ? পর্তুগিজ। পর্তুগিজ পর্তুগিজ পাদ্রী গজলাগুই, তিনি হচ্ছেন কবিগানের জনক তথা আদি কবিওয়ালা বা প্রথম কবিওয়ালা। আর এই কবিওয়ালাদেরকে আবার বলা হয় শায়ের। শায়ের কবিগানের রচয়িতাদেরকে হিন্দিতে বলা হয় কবিওয়ালা। দিলওয়ালা, দিল্লিওয়ালা, লাড্ডুওয়ালা, বাবরিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। ওয়ালা হচ্ছে হিন্দি শব্দ ওয়ালা। তাহলে হিন্দিতে বলা হয় কবিওয়ালা, আর ফার্সিতে বলা হয়, আরবিতে বলা হয় শায়ের। কবিগানের রচয়িতাদেরকে কি বলা হয়? কবিওয়ালা বলা হয়, শায়ের বলা হয়। তাহলে যাহা কবিওয়ালা তাহাই কি শায়ের। হিন্দিতে কবিওয়ালা আর আরবিতে শায়ের। আচ্ছা, গজলাগুই তাহলে আদি কবিওয়ালা বা কবিগানের জনক। এছাড়া কবিগানের আরো কিছু রচয়িতা ছিলেন, তাদের নাম একটু জেনে নেন। অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু, নিতাই বৈরাগী, কৃষ্ণমুচি, হরু ঠাকুর। নিতাই বৈরাগী লিখেছি, হ্যাঁ। ভবানী বেনে, ভোলা ময়রা, রাসু। দেখতে পারবেন কিনা যেদিকে লিখছি, রাসু নৃসিংহ। এটা হচ্ছে কবিগানের রচয়িতা বা কবিওয়ালা। নামগুলি মনে রাখতে হবে কেন? দুটি কারণে। যে নিচের কে কবিওয়ালা ছিলেন, নিচের কে কবিওয়ালা ছিলেন, কবিগানের রচয়িতা কে, কে নন, কে কবিওয়ালা নন। কবিওয়ালা হন কে তাও জানতে হবে, আর কবিওয়ালা নন কে। কে নন তার উত্তর কি করে দিব? কে কে হন। তাহলে বাংলা সাহিত্যের কবিগান এর জনক কে? গজলাগুই। আরো কিছু কবিওয়ালা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু, নিতাই বৈরাগী, কেষ্টামুচি, হরু ঠাকুর, ভবানী বেনে, ভোলা ময়রা, রাসু নৃসিংহ। এদের মাঝে বিজাতীয় বা বিভাষী কবিয়াল কে? বিজাতীয় বা বিভাষী কবিয়াল হচ্ছে গজলাগুই এবং অ্যান্টনি ফিরিঙ্গি। বিজাতীয় বা বিভাষী কবিয়াল। বিজাতীয় বা বিভাষী কবিয়াল। বিজাতীয় বা মানে আমাদের জাতি, আমাদের ভাষার নয়, আমাদের জাতির লোক নয়। বিজাতীয় বা বিভাষী কবিয়ালকে গজলাগুই, অ্যান্টনি ফিরিঙ্গি। এরা ছিলেন মূলত পর্তুগালের পর্তুগিজ ভাষী, ঠিক আছে, কিন্তু এরা বাংলা ভাষায় কবিগান লিখেছিলেন। অন্যান্য কবিদের মধ্যে রাম বসু, নিতাই বৈরাগী, কৃষ্ণমুচি, হরু ঠাকুর, ভবানী বেনে, ভোলা ময়রা, রাসু নৃসিংহ। নামগুলি মনে রাখতে হবে, জরুরি। কে কবিওয়ালা ছিলেন, কে ছিলেন না, কে কবিগান লিখেছেন, কে লেখেননি।
প্রশ্ন যদি আর একটু কঠিন হয়, আর একটু কঠিন, তাহলে আসবে কেষ্টা মুসির পেশা কি ছিল। প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে প্রশ্ন হবে কি, কেষ্টা মুসির পেশা কি ছিল। এই যে দেখেন নামের সাথে লেখা আছে, আপনার মনে রাখার দরকার নাই। কেষ্টামুসি পেশা ছিল জুতা সেলাই, কেষ্টামুসির পেশা ছিল জুতা সেলাই নেবে। আপনার মনে রাখার দরকার নাই। আপনি ভুলে যেতে চাইলেও পারবেন না। আপনি ভুলে যান দেখে কেমন পারেন, নামটাই তো আপনাকে বলে দিচ্ছে যে মুসি। স্যার ভুলে যায়, বারবার পড়ি, কেমন ভুলে যাবেন। কেষ্টা মুসির পেশা কি, তো মুসিগিরি রে বাবা, মুসিগিরি, জুতা সেলাই করা। পড়ে কেন মনে রাখবেন, তো দেওয়াই আছে। ভবানী বেনে, বেনে মানে ব্যবসায়ী, বেনে বান্না। ওই যে মুরারিশীল মনে আছে, চণ্ডী মঙ্গল কাব্যের, কালকে তো যার কাছে হীরার মানিক আংটি বেচতে গেল, মুরারিশীল, বেনে বান্না, ব্যবসায়ী। তাহলে কোন কবিয়াল ব্যবসায়ী ছিলেন, বিজনেস ম্যাগনেট ছিলেন, ভবানী বেনে। ভোলা ময়রার পেশা কি ছিল, ভোলা ময়রার, তাহলে যে ময়রা বলেই দিয়েছে, পেশাটা লেখা আছে। ময়রা কারা, যারা কি মিষ্টি তৈরি করে, পাউরুটি তৈরি করে, ময়দা দিয়ে যারা কি খাদ্যদ্রব্য তৈরি করে, এদেরকে বলে ময়রা। রুটি, বিস্কিট, মিষ্টি। নজরুল ছোটবেলায় কোথায় কাজ করতেন জানেন, ময়রার দোকানে। নজরুল তার গ্রাম থেকে পালিয়ে যখন আসানসোল, মহকুমা শহর আসানসোলে গেলেন, তখন একটা ময়রার দোকানে কাজ করতেন। ময়রার দোকান, যেখানে মিষ্টি তৈরি করা হয় বা পাউরুটি তৈরি করা হয়, বিস্কুট তৈরি করে। তাহলে ভোলা ময়রা পেশা কি, মিষ্টান্ন দ্রব্য তৈরি। এটা কি মনে মুখস্থ করে রাখবেন, এই যে ভাই ময়রা মানে মিষ্টি। কোন কবিয়াল উচ্চ বংশীয় ছিলেন, উচ্চ বংশীয় ব্রাহ্মণ ছিলেন, তাহলে হরু ঠাকুর। এই যে ঠাকুর, এটা আমাদের কুরেশি মাগন ঠাকুরের মতো লাগানো ঠাকুর না, জি, কুরেশি মাগন ঠাকুরের মতো লাগানো ঠাকুর, অরিজিনাল ঠাকুর, হরু ঠাকুর। তাহলে কোন কবিয়াল ব্রাহ্মণ ছিলেন, উচ্চ বংশীয় ছিলেন, হরু ঠাকুর। নিতাই বৈরাগী চেনেন, বাউল, বৈরাগী, বৈষ্ণব। তাহলে কোন কবিয়াল বৈরাগী ছিলেন, কোন কবিয়াল বৈরাগী ছিলেন, নিতাই বৈরাগী। যারা সংসার ত্যাগ করে কি করে, এমনি ঘুরে বেড়ায় বাউল সন্ন্যাসী হয়ে, এবং এরোর বাড়ি থেকে সাহায্য চেয়ে খায়, গান গায়, গানের বিনিময়ে যা পায় তাই খায়, বৈরাগী। শরৎচন্দ্রের সিনেমায় দেখবেন, শরৎচন্দ্রের সিনেমায় আছে বৈরাগী, পুষ্টমী যাদেরকে বলা হয়। অ্যান্টনি ফিরিঙ্গি, তো ফিরিঙ্গি বললাম, গোজলাগুই ফিরিঙ্গি। যে ফিরিঙ্গি, পর্তুগিজদেরকে বলা হয় কি ফিরিঙ্গি, পর্তুগিজদেরকে কি বলা হয়, ফিরিঙ্গি। প্রশ্নটি আরো একটু যদি জটিল হয়, আরো একটু বেশি জটিল প্রশ্নটি যদি, মণিশঙ্কর নয়ন একটা ভালো কথা বলেছেন, যে এই গরমে ময়রা মুদি, চক্ষু মুদি, পাটায় বসে ঢুকছে গেট। অনেক কবিতায় আছে মুদির কথা বা ময়রার কথা, ময়রা। আর একটু কঠিন, আর একটু জটিল যদি করে, প্রশ্নের নানান ধরন আছে, সহজ করতে পারে, মাঝারি মানের করতে পারে, অতি জটিল করতে পারে, পরীক্ষকের ইচ্ছা কোন ক্যাটাগরির কোশ্চেন করবে। এমনও প্রশ্ন করবে 200 পিলির মধ্যে 85-82 পেলে টিকে যাবেন। বিশেষ এমনও প্রশ্ন করবে এমন জটিল যে 200-র মধ্যে 110-20 না, 82 স্কোর করে, 83-84-85 স্কোর করে কি টিকে যাবেন। আবার 110 করেও কি টেকা কঠিন হয়ে যাবে যদি কোশ্চেনটা BC গ্রেডের হয়, মানে একটু সহজ হয়। তো যদি কঠিন প্রশ্ন করে তাহলে বলবে যে কেষ্টামুচির প্রকৃত নাম কি, কেষ্টামুচির প্রকৃত নাম কি, কৃষ্ণচন্দ্র কর্মকার। কেষ্টামুচির প্রকৃত নাম কৃষ্ণচন্দ্র কর্মকার। কেষ্টামুচির প্রকৃত নাম কি, কৃষ্ণচন্দ্র কর্মকার। হরু ঠাকুরের প্রকৃত নাম কি, হরে কৃষ্ণ দিঘাড়ি। তাহলে কেষ্টামুচির নাম লিখে দিই, অনেক ওর মাইন্ড করে, স্যার লেখে না, খালি বক বক করে যায়। কৃষ্ণচন্দ্র কর্মকার। হরু ঠাকুরের প্রকৃত নাম হরে কৃষ্ণ দিঘাড়ি। দিঘাড়ি হলো উপাধি,
বংশের কি উপাধি দীঘারি। ভোলা ময়রার প্রকৃত নাম ভোলানাথ ময়রা। ভোলা ময়রার প্রকৃত নাম কি ভোলানাথ ময়রা। জি, ভোলানাথ ময়রা। ভোলা ময়রার প্রকৃত নাম ভোলানাথ ময়রা। ভবানী বেনে ভবানী চন্দ্র বেনে। এরকম করে কিছু কিছু কবিদের কি প্রকৃত নাম বা পূর্ণ নাম জিজ্ঞেস করতে পারে। কবিগান মূলত কলকাতা কেন্দ্রিক ভাই। এই কবিগানগুলি মূলত কলকাতা কেন্দ্রিক। কলকাতা কবিগান প্রচলিত ছিল মূলত কি কলকাতা কেন্দ্রিক। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মূলত কলকাতা কেন্দ্রিক জমিদার শ্রেণীর মাঝে এই কবিগান প্রচলিত ছিল। কবিগান নিয়ে খুব বেশি গভীর কথা বলতে চাচ্ছি না, অনেক কথাই বলা যায়, পুরো একটি ক্লাস কবিগান নিয়ে নেওয়া যায়। মধ্যযুগের শেষ দিকে জমিদাররা হয়ে গেছিল অলস আরাম প্রিয়, মদ খেত, নারীর সঙ্গ উপভোগ করত, পাশাপাশি এরা এই কবি গানের আয়োজন করত। কবি গানকে বলা হয় একটু অশ্লীল কুরুচিপূর্ণ গান, অনেকটা যাত্রার মতো। তা আমি অত গভীরে যেতে চাচ্ছি না, কারণ এগুলি আমাদের জবের বাজারে খুব বেশি প্রয়োজন নেই। কবি গান অনেকটা যাত্রার মতো। শুরুর দিকে কি ঈশ্বরের বন্দনা, দেবদেবীর বন্দনা ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কথা, বিভিন্ন পুরাণ, বিভিন্ন রামায়ণ মহাভারতের কথাগুলো বলা হতো। ধীরে ধীরে এটা একসময় অশ্লীলতায় পৌঁছে যেত। এবং কবিগান এখন আমাদের সমাজে আছে, যাদেরকে বলা হয় কি পালাগান। পালাগান পালাগান কবির লড়াই। দুইজন প্রধান কবি তাদের দল বল নিয়ে দুই পাশে বসবেন, জমিদার মাঝখানে বসে হুঁকা টুকা খাবেন, মদরত খাবেন। দুই কবি একজন আরেকজনকে কি করবে গানে গানে ঘায়েল করার চেষ্টা করবে। একটা টপিক দেয় বিতর্কের মতো। আধুনিক যুগে যেমন বিতর্ক আপনারা করেন না শিক্ষার্থীরা, বিতর্ক করেন, যেমন একটা টপিক দেওয়া হয় যে পক্ষে বলেন বিপক্ষে বলেন, ঠিক তেমনি কবি গানে একটা বিষয় থাকে, নারী বড় নাকি পুরুষ বড়, শরীয়ত নাকি মারিফত, হিন্দু বড় নাকি মুসলিম বড়, এই টাইপের। বুঝতে পারলেন? ধর্মের বিভিন্ন ভেদাভেদ নিয়ে, বিভিন্ন আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কোন একটা নির্দিষ্ট বিষয় অবলম্বন করে কবিরা নিজেদের মাঝে কি করেন তর্কে বিতর্কে লিপ্ত হন। কিন্তু তর্ক বিতর্ক একসময় এমন পর্যায়ে যায় যে আমাদের টেলিভিশনের টক শোর মতো গালাগালি, এবং যে কবি যত বেশি অশ্লীলতা তৈরি করতে পারবেন সেই কবিকে জমিদার কি খুশি হয়ে পুরস্কার দিবেন, খেলাপ দিবেন। যত বেশি অশ্লীল শব্দে আক্রমণ করবে প্রতিপক্ষকে তত বেশি কি মানুষ করতালি দিবে, তালি দিবে, জমিদার খুশি হয়ে হয়তো পয়সা দিবে বা টাকা দিবে, একটা মালা ছড়ি দিল। এই জন্য এদেরকে বলা হয় কবিওয়ালা। কবিওয়ালা একটু তাচ্ছিল্য বাচক শব্দ, তাচ্ছিল্য। যেমন মুরগিওয়ালা, যেমন মাছওয়ালা, শাকওয়ালা, দুধওয়ালা, ঠেলাওয়ালা, কবিওয়ালা। কবিতা যারা বিক্রি করে জীবিকা, মুরগি বেচে যেমন মুরগিওয়ালা, শাক বেচে শাকওয়ালা, দুধ বেচে দুধওয়ালা, ঠিক তেমনি কবিতা বিক্রি করে তারা কবিওয়ালা। জমিদারের মনোরঞ্জন করে, মানুষের মনোরঞ্জন করে কি করতো টাকা ইনকাম করতো। এই জন্য এদেরকে একটু তুচ্ছাতে নিন্দার্থে বলা হয় কবিওয়ালা। বুঝতে পেরেছেন? আমাদের এই যে বাংলাদেশের একজন এমপি মহোদয়, জি আপনারা জানেন, আমি নাম বলতে চাচ্ছি না, তিনি তো মূলত এই পালা গানেরই শিল্পী, কবি গানের। বিভিন্ন আখড়ায়, বিভিন্ন মেলায়, বিভিন্ন বাবার দরবারে মূলত কিন্তু তিনি কি এই ধরনের গানেরই শিল্পী। এখন উনি অনেক বড় মাপের মানুষ হয়েছেন, এমপি হয়েছেন, কিছুদিন পরে তো সাংস্কৃতিক মন্ত্রী হবেন। কিন্তু তিনি কিন্তু মূলত কি ফকির, দেওয়ান, হ্যাঁ, বিভিন্ন আর বাংলাদেশে বেশ কিছু মানুষ আছে, শিল্পী আছে, তারা কি এই মূলত এই কবি গান, যেটাকে আমরা আধুনিক যুগে কি বলছি পালা গান বলছি, এই গানের শিল্পী। ছোট্ট একটি সাহিত্য সিনেমা টপ্পা, নাম কি? আজকে কারেন্টটা আবার আসছেই না, শব্দ হবে না, দরকার নেই, এমনিতে শব্দ হবে। আর
এই শব্দে এমনিতে সাউন্ডের প্রবলেম, আরো শব্দ না ভাই, নাম বলার দরকার নেই, আমি যে বললাম তো যে আপনারা জানেন, অযথা নাম বলার দরকার কি। জি আরেকটি ছোট্ট একটি সাহিত্য, খুবই ছোট, 3টি তথ্য দরকার এখানে, 3টি তথ্য দরকার। টপ্পা, এই টপ্পা কলকাতা কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক ভাব সঙ্গীতের টপ্পা। টপ্পা গানের জনক কে? নিধু বাবু। টপ্পা গানের জনক কি? নিধু বাবু। নিধু বাবুর প্রকৃত নাম রামনিধি গুপ্ত। নিধু বাবুর প্রকৃত নাম কি? রামনিধি গুপ্ত। টপ্পা মধ্যযুগের শেষ দিকের একটি বিশেষ ধরনের গান, একটু আধ্যাত্মিক, একটু ভাবধর্মী গান হচ্ছে টপ্পা। 6 লাইন বা এই টাইপের 8 লাইনের একটি গান। ভারতে এখনো অল্প স্বল্প আছে, আমাদের বাংলাদেশে বা বাংলা অঞ্চল একেবারেই নাই। কলকাতায় এখনো টপ্পা গানের একটু একটু প্রচলন আছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, আমার মনে হয় যে পাবেন, নেটে সার্চ দিলে টপ্পা গান পেয়ে যাবেন। তো এই নিধু বাবু, যার প্রকৃত নাম কি? রামনিধি গুপ্ত। তাহলে এখান থেকে জাস্ট এই প্রশ্নটা হবে টপ্পা গানের জনককে? উত্তর নিধু বাবু। নিধু বাবুর প্রকৃত নাম কি? রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত বা নিধু বাবুর খুব বিখ্যাত একটি চরণ আছে, এটা বলছি কারণ পরে লাগবে। কি? নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশীয় ভাষা মিটে কি আশা? নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা শেষ পর্যন্ত যাচ্ছে, মিটে কি আশা? নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা? কার উক্তি এটি? সে আমাদের বিখ্যাত কবি রামনিধি গুপ্তের। তো টপ্পা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই, সুযোগও নেই। গোটা প্রাচীন মধ্যযুগ থেকে সে প্রশ্ন হবে 3টি। কাজে অনেক কথা বলছি না, ব্যক্তিগতভাবে কেউ হয়তো যদি জানতে চান বেশি, সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের জবের কোর্সের জন্য এত বেশি কথা খুব প্রয়োজন নেই। আমরা যেটা পুঁথি সাহিত্য নিয়ে অল্প একটু কথা বলবো, পুঁথি সাহিত্য নিয়ে একটুখানি কথা বলবো। এই পুঁথি সাহিত্যের অপর নাম কি? পুঁথি সাহিত্যের অপর নাম দোভাষী পুঁথি। পুঁথি সাহিত্যের অপর নাম বটতলার পুঁথি। তাহলে বটতলার পুঁথি কি? দোভাষী পুঁথি কি? তাহলে পুঁথি সাহিত্য, এই পুঁথি সাহিত্যের অপর নাম কি? ফ্যান দিলে শব্দ হবে, ঠিক আছে? আমি বেশিক্ষণ যেহেতু ক্লাস নিব না, একটু কষ্ট করে আর 5 মিনিট নিয়ে শেষ করি। কারেন্টটাও আজকে নাই, আমার মনটাও খুব একটা ভালো নেই, আর বিদ্যুৎও নেই সকাল থেকে। কেন নেই? এতক্ষণ তো বিদ্যুৎ গিয়ে থাকে না। তাহলে পুঁথি সাহিত্যের অপর নাম দোভাষী পুঁথি। পুঁথি সাহিত্যের অপর নাম কি? বটতলার পুঁথি। প্রশ্ন, দোভাষী পুঁথি মানে কি 2 ভাষার মিশ্রণ? দেখবেন সালের কোশ্চেন এসছে। দোভাষী পুঁথি কি 2 ভাষার মিশ্রণ না অনেক ভাষার মিশ্রণ? দোভাষী, দো মানে 2, দোভাষী শব্দের আবেদন করতে 2 ভাষার পুঁথি। কিন্তু দোভাষী পুঁথি যদি প্রশ্ন হয় যে কয় ভাষার পুঁথি, তাহলে উত্তর কি 2 ভাষার না অনেক ভাষার? অনেক ভাষার। দোভাষী মানে কি? একটা হলো দেশি প্লাস কি বিদেশি, এই 2 মিলে দোভাষী। দোভাষী পুঁথি বলতে তখন বোঝাতে চাওয়া হয়েছে যে দেশীয় ভাষা প্লাস কি বিদেশি ভাষা, দেশীয় প্লাস কি বিদেশি ভাষা মিলে দোভাষী। কিন্তু দোভাষী মূলত 2টি ভাষার মিশ্রণ নয়, দোভাষী কমপক্ষে 6টি ভাষা, তার বেশি হতে পারে কিন্তু বেশিরভাগই 6টি। বাংলা, আরবি, ফার্সি, পর্তুগিজ, বাংলা, আরবি, ফার্সি, হিন্দি, পর্তুগিজ এবং অসমিয়া, এরকম 6টি, আমি এক্সাক্ট মনে নাই, তবে এরকম বাংলা, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি মনে আছে আমার। বাংলা, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, পর্তুগিজ, 6টা তো হয়ে গেছে। বাংলা, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এবং পর্তুগিজ, এই 6টি ভাষার
মিশ্রণে মূলত দোভাষী। তাহলে দোভাষী যদি 6টি আবার বলার দরকার নেই, বলুন দোভাষী কয় ভাষার মিশ্রণ? কি? বহু ভাষার বা অনেক ভাষার মিশ্রণ। দোভাষী কেন নাম? এ দেশীয় ভাষা আর একটা, আর অন্য দেশীয় ভাষা একটাই মিলে দোভাষী। দোভাষী পুঁথির অপর নাম বটতলার পুঁথি। কেন? দোভাষী পুঁথিগুলি ছাপাখানায় প্রথম ছাপা হয়ে গ্রামের বটতলায় হাটে বিক্রি করা হতো। গ্রামে হাট কোথায় বসতো? বড় কোনো আম বট গাছ বা তেঁতুল গাছ এই ধরনের গাছের নিচে না, বিশেষ করে গ্রামের বৃহৎ কোনো বট গাছের নিচে হাট বসে। আর পুঁথি সাহিত্যগুলি, প্রথম সাহিত্য যেগুলি ছাপাখানায় সস্তা কাগজে ছাপা হয়ে গ্রামের হাটে বাজারে কি বিক্রি হতো, পাওয়া যেত 2-4 আনা দিয়ে, ফলে এগুলোকে বলা হয় বটতলার পুঁথি। এর মধ্যে এক ধরনের তাচ্ছিল্য বা অবজ্ঞা। তাচ্ছিল্য বা অবজ্ঞা কেন? সাহিত্য আসলে কেনার বিষয় না, বেচা কেনার বিষয় ছিল না আগের যুগে। সাহিত্য কবি লিখবেন, তিনি পড়ে শোনাবেন, মানুষ শুনবে। সাহিত্য টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে। ওই যে কবিওয়ালাদের যে কারণে তাচ্ছিল্য করা হয়েছে, কবিতা বেচে জীবিকা অর্জন করে, তাচ্ছিল্য করা হয়েছে কবিওয়ালা বলে, লাড্ডুওয়ালার সাথে মিলিয়ে, শাকওয়ালা দুধওয়ালার সাথে মিলিয়ে। ঠিক তেমনি পুঁথিকে যখন বাজারে কেনা বেচা করা হতো, তখন একটা অবজ্ঞা করা হলো যে জ্ঞান আবার কিনতে পাওয়া যায়, জ্ঞান, বই পুস্তক, পুঁথি। পুঁথিগুলি বটতলার হাটে কিনতে পাওয়া যেত বলে এগুলোর নাম বটতলার পুঁথি। এবং কেউ কেউ বললেন যে তুচ্ছার্থে, অবজ্ঞার্থে, নিন্দার্থে বটতলার পুঁথি। আমি যেমন মাঝে মাঝে তুচ্ছ করে বলি অগামগা বই, বলি না, মজা করে বলি আর ফান করে বলি, আর একটু বিরক্ত হয়ে বলি তো অগামগা বই, তুচ্ছার্থে। ঠিক তেমনি বটতলার পুঁথি বলতে আসলে পাওয়া যেত বটতলায়, এটি একটি কারণ। কিন্তু বটতলায় আবার পুঁথি কিনতে পাওয়া যায়, এটি এক ধরনের কি ওই সাহিত্যের প্রতি এক ধরনের অবজ্ঞা বা কি করা, সাহিত্যটাকে নেগলেক্ট করা। এই জন্য বটতলার পুঁথি। যার নাম পুঁথি সাহিত্য তার নাম দোভাষী পুঁথি, তার নাম বটতলার পুঁথি। রিটেন আইবে দোভাষী পুঁথি কি, বটতলার পুঁথি কি। তাহলে যে যাহা যাহা বললাম, অর্থাৎ যাহা পুঁথি সাহিত্য তাহাই দোভাষী পুঁথি। একাধিক ভাষায় রচিত হতো, কিন্তু যেহেতু দেশি ভাষার সাথে অন্য ভাষা, ফলে এটিকে দোভাষী পুঁথি বলে ডাকা হতো। কিন্তু দোভাষী মানে দুটি ভাষা না, আসলে অনেক ভাষার মিশ্রণ। আর যেহেতু গ্রামের বটতলায় সস্তা ছাপাখানায় ছাপা হয়ে গ্রামের বটতলার হাটে এগুলো কিনতে পাওয়া যেত, ফলে এগুলোকে বলে বটতলার পুঁথি। তুচ্ছার্থে বা অবজ্ঞার্থে এ ধরনের নামকরণ করা হয়ে থাকে। তাহলে পুঁথি সাহিত্যের জনককে, দোভাষী পুঁথির জনককে, বটতলার পুঁথির জনককে। তাহলে পুঁথি সাহিত্যের যে জনক, সেই দোভাষী পুঁথির জনক, সেই বটতলার পুঁথির জনককে ফকির গরিবুল্লাহ। তাহলে পুঁথি সাহিত্যের জনক ফকির গরিবুল্লাহ, দোভাষী পুঁথির জনক ফকির গরিবুল্লাহ, বটতলার পুঁথির জনক ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের দু একটা নাম লেখেন। সত্য পীরের পুঁথি, সত্য পীরের পুঁথি। ফকির গরিবুল্লাহর কি সত্য পীরের পুঁথি, সত্য পীরের পুঁথি। আর জয়গুণের পুঁথি, জয়গুণের পুঁথি। জয়গুণের পুঁথি কেউ বলেছেন যে ফকির গরিবুল্লাহর লেখা, আর কেউ বলেছেন সৈয়দ হামজার লেখা। একটু দ্বিমত আছে। কেউ বলেন ফকির গরিবুল্লাহ লিখতে লিখতে পরে শেষ করেনি, সৈয়দ হামজা শেষ করেছে। কেউ বলেন যে এটা সৈয়দ হামজার লেখা। তো জয়গুণের পুঁথি আমার মতে সৈয়দ হামজার লেখা জয়গুণের পুঁথি। সত্য পীরের পুঁথি রচয়িতা ফকির গরিবুল্লাহ, আর জয়গুণের পুঁথি রচয়িতা কে সৈয়দ হামজা। তো বাংলা সাহিত্যের দুটি পুঁথির সাহিত্যের উল্লেখ করো বা পুঁথি সাহিত্যের নাম লেখো, তাহলে একটা সত্য পীরের পুঁথি আর একটা হলো জয়গুণের পুঁথি। এর বাইরে অনেক পুঁথি আছে, হাসান হোসেনের পুঁথি, ভেলুয়া সুন্দরীর পুঁথি, জরিনা সুন্দরীর পুঁথি। তা আমি একটু পুঁথি আপনাদের অনুরোধ ছিল যে 1-2 লাইন শোনাবো, তবে আজকে শোনাচ্ছি না। আমি নেক্সট ক্লাসে যদি আমার একটু মন ভালো হয়, একটু মানে ভালো লাগে আর কি, একটু নানান কারণে মানসিকভাবে একটু বিপর্যস্ত আছি, আশা করছি কোনো একটা দিন, আমাদের কোর্স অনেক লম্বা, অনেক দিন আমরা থাকবো, নিশ্চয়ই কোনো একটা দিন আপনাদের 2-4 লাইন হলে একটু পুঁথি পাঠ করে শোনাবো। জি। তাহলে মধ্যযুগের সাহিত্যের মধ্যে আমাদের এখন আর থাকবে হচ্ছে অনুবাদের হিন্দু ধারা। অনুবাদের হিন্দু ধারা।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা যখন এত মহব্বতই করছেন তাহলে শেষ করে দিই। কারেন্ট আসছেই না, আমি ওয়েট করেছিলাম যে হয়তো বিদ্যুৎটা আসবে, কিন্তু বিদ্যুৎ আসছে না। আর ফ্যানটা দিলে এমনিতেই আমার মোবাইলে একটু শব্দ হচ্ছে, শাঁ করে একটু শব্দ হচ্ছে। আমি একটু দেখাবো, আজকে যাবো এক সময়। করোনার ভয়ে কোথাও বেরো হতে পারছি না, মোবাইলটা একটু দেখানো দরকার। একটু হালকা একটা নয়েজ আসছে, আমি ইউটিউবের জন্য ভিডিও করছি তো, গত রাতে একটু করেছি, শব্দ হচ্ছে। তো আবার ফ্যান দিলে আরো শব্দ হবে, কথা বুঝতে পারবেন। এমনি আমার গলার স্বরটা ইদানিং বেশি খসখসে হয়ে গেছে নানান কারণে। গরম প্রচন্ড, রাজশাহীতে এখন তীব্র গরম, জানেন অনেকে যারা রাজশাহীতে আছেন, যারা রাজশাহীর বাইরে আছেন বলে, রাজশাহীতে প্রচন্ড গরম পড়ছে, প্রায় প্রতিদিন 41 ডিগ্রি প্লাস। প্রচন্ড গরমে খুবই অস্বস্তিতে আছে, কষ্ট হচ্ছে। এখন যে কারেন্ট চলে গেছে, এসিও চলছে না, ফ্যান চালাতে পারছে, একটা ফ্যান আছে আইপিএস এ, তাও চালাতে পারছে না। তো যাই হোক, আমার মনটা একটু ভালো নেই, আমার মা একটু অসুস্থ। তো তাহলে আজকে আর অজুহাত না দিই, যেহেতু আপনারাও আমার মন ভালো না থাকলে ক্লাস ভালো উপভোগ করছেন না, ঠিক আছে। আর কারেন্টটাও বিশেষ করে চলে গেছে, গরমে ক্লাস নেওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে রেখে দিচ্ছি, আগামী দিন তাহলে একটা কাজ করব, আগামী দিন 10:30 থেকে ক্লাস নেবো, একটু বেশি টাইম ধরে। আজকে বুধবার, শনিবার, ইনশাল্লাহ আশা করছি এর মধ্যে আমার মা সুস্থ হয়ে যাবে, আমার মনটাও ভালো হবে। জি, আপনারা দোয়া করবেন আমার মায়ের জন্য। জি, আগামী শনিবারে আমরা ক্লাস নেবো কয়টায়? 10:30। আমি নোটিশ দিয়ে দিব, তারপরে অগ্রিম জানিয়ে রাখছি আগামী শনিবারে ক্লাস নেব 10:30 থেকে, যেন আমি একটু বেশি টাইম ক্লাস নিতে পারি। জি, আজকে একটু খুশি। জি, ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ। গরমে ক্লাস নেওয়া যাচ্ছে না। শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল, সবার জন্য শুভকামনা। আশা করছি তোমরা ভালো আছো। বাংলা সাহিত্য টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা আমার জন্য অপেক্ষা করেছিলে। আমরা আমাদের যে ধারাবাহিক ক্লাস, আজকে সেই ক্লাসের আমাদের টপিক হচ্ছে মঙ্গল কাব্য। তাহলে আজকে আমরা এর আগে জানো যে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন এবং কি বৈষ্ণব সাহিত্য, শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব সাহিত্য, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় কি? মঙ্গল কাব্য। আচ্ছা, তবু বৈষ্ণব কাব্য সম্পর্কে দু একটি তথ্য একটু যুক্ত করতে চাচ্ছি, 1-2টা তথ্য একটু যুক্ত করেই আমি মঙ্গল কাব্যে যাব। এই যে বৈষ্ণব পদাবলী, একটু বলে রাখি যে মধ্যযুগের যে বিশাল বা সবচেয়ে দামি যে সাহিত্য বা গুরুত্বপূর্ণ সাহিত্য বা সবচেয়ে সমৃদ্ধ ধারা, মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা সাহিত্য হচ্ছে বৈষ্ণব পদাবলী। তো মধ্যযুগে তো রচিত হয়েছিল এগুলি, কিন্তু মধ্যযুগে তো প্রকাশিত হয়নি, তাই না? একটা সময় মধ্যযুগে প্রাচীন যুগে যত সাহিত্য রচিত হয়েছে সেগুলি কিন্তু সাথে সাথে প্রকাশিত হয়নি। তো অনেকদিন পরে এই সাহিত্যটাকে কি করতে হয়েছে? আবিষ্কার করতে হয়েছে। মধ্যযুগে এই কবিদের লেখা সাহিত্যগুলি, চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতিদের লেখা সাহিত্যগুলি মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। তারপর আস্তে আস্তে কালক্রমে এগুলো হারিয়ে গিয়েছিল। অনেকদিন পরে বাবা আউল মনোহর দাস, বাবা আউল মনোহর দাস নামক একজন বাউল সাধক এই বৈষ্ণব পদাবলী প্রথম কি করলেন? সংগ্রহ করলেন এবং কি প্রকাশ করলেন, ঠিক আছে? এবং গ্রন্থটার নাম ছিল পদ সমুদ্র। তাহলে একটি প্রশ্ন এখান থেকে আসবে যে বৈষ্ণব পদাবলীর আবিষ্কারকের নাম কি? বৈষ্ণব পদাবলীর আবিষ্কারকের নাম কি?